আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে চাই একটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে, সেটা হচ্ছে সিস্টেমিক স্ক্লেরোসিস। এমআরসিপি পার্ট 1, এমআরসিপি পার্ট 2, ইভেন পেইসেস এক্সাম, সব জায়গাতেই আমাদেরকে সিস্টেমিক স্ক্লেরোসিস থেকে আসলে কোনো না কোনো একটা কোশ্চেন অ্যান্সার করে আসতে হয়। যেমন ফর এক্সাম্পল ফর পেইসেসে সিস্টেমিক স্ক্লেরোসিসের পেশেন্ট লং ক্লিনিক্যাল কনসালটেশনে থাকে। অ্যাট দ্য সেম টাইম রেসপিরেটরি যেই আমাদের স্টেশন, সেখানেও সিস্টেমিক স্ক্লেরোসিসের কারণে যখন পেশেন্টের আইএলডি হয় বা ডিপিএলডি হয়, সেটাও একটা কেস থাকে। এমআরসিপি পার্ট 1 এবং এমআরসিপি পার্ট 2, সেখানেও থিওরি থেকে ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আসে। সো সিস্টেমিক স্ক্লেরোসিস মানে একটা ট্রিপল স্টার বা 5 স্টার টপিক ইন এমআরসিপি এক্সাম। সো আজকে আমরা আলোচনা করতে চাই সিস্টেমিক স্ক্লেরোসিস নিয়ে। আমরা মোটা দাগে আসলে এখানে এক্সাম ওরিয়েন্টেড আলোচনাটা বেশি করবো, যে এক্সামে যেই টপিকগুলো থেকে কোশ্চেন বেশি আসে বা যেই জায়গা থেকে কোশ্চেন বেশি আসে, আমরা সেটা নিয়ে একটু ডিসকাশনটা আসলে বেশি করতে চাই। কারণ থিওরিক্যাল আলোচনা করলে আসলে এটার উপরে 3-4 ঘন্টা ধরেও ক্লাস নেওয়া সম্ভব। বাট এখানে আমরা কনসাইজভাবে আমাদের পরীক্ষায় যা লাগে সেটার উপর বেস করে আমরা আসলে আলোচনা করার চেষ্টা করব। তাহলে সিস্টেমিক স্ক্লেরোসিস, এটা আমরা রিউমেটোলজির আন্ডারে আমরা আলোচনা করি। সো বেসিক্যালি এটা এক ধরনের অটো ইমিউন কন্ডিশন। ডেফিনেটলি এটা একটা অটো ইমিউন কন্ডিশন। এখানে বেসিক যে প্যাথোলজি, সেটা হচ্ছে এখানে ফাইব্রোসিস হয়। ফাইব্রোসিসটা কোথায় হচ্ছে? ফাইব্রোসিসটা আমরা এখানে দেখি, এখানে স্কিন ফাইব্রোসিস হয়, অথবা কোন একটা পেশেন্টের যে অর্গান আছে সেই অর্গানেও ফাইব্রোসিস হয়। এখন ফাইব্রোসিস আসলে কেন হচ্ছে? সো এখানে ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বেটা, এইটা দ্বারা ড্রিভেন হয়ে আমরা আসলে দেখি যে ফাইব্রোসিসটা হয়। বাট এর পেছনে আসলে অনেক রকম কারণে আসলে আলোচনা করা যাইতে পারে। বাট বেসিক কথা হচ্ছে আমাদের এখানে স্কিন অ্যান্ড অর্গান, এখানে ফাইব্রোসিস হয়। সো যখন ফাইব্রোসিস হচ্ছে, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ ইট? আমরা তখন দেখি স্কিন থিকেনিং, স্কিন আস্তে আস্তে টাইট আরও থিকেন্ড হয়ে যায়। তাহলে দেয়ার উইল বি টাইটেনিং, দেয়ার উইল বি টাইটেনিং অফ স্কিন, থিকেনিং অফ স্কিন। তাহলে টাইট হবে, থিকেনিং হবে। এবং যখন অর্গানের মধ্যে যখন এই ফাইব্রোসিসটা হয়, তখন ওই পার্টিকুলার অর্গানগুলোর ডিফারেন্ট টাইপ অফ, এক এক অর্গানে এক এক রকম ফাংশনাল ইম্পেয়ারমেন্ট আমরা আসলে হতে দেখি। এবং এখানে আসলে ইন্টারনাল কোন কোন অর্গান ইনভলভড হয়। বেসিক্যালি আমরা এখানে পেশেন্টের রেসপিরেটরি ইনভলভমেন্ট পাই, পেশেন্টের আমরা জিআই রিলেটেড ইনভলভমেন্ট পাই, রেনাল ইম্পেয়ারমেন্ট পাই, অ্যান্ড ইন সাম পেশেন্ট কার্ডিয়াক কমপ্লিকেশনসও অ্যারাইজ করতে পারে। সো ফ্রিকুয়েন্টলি এইগুলো নিয়ে আসলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আলোচনা করে থাকি এবং এইগুলোই আসলে আমরা দেখে থাকি। তাহলে এই যে সিস্টেমিক স্ক্লেরোসিস একটা পেশেন্টের এখানে হচ্ছে, সো সিস্টেমিক স্ক্লেরোসিসের পেশেন্টের আমরা আসলে 3 রকম প্যাটার্ন দেখতে পাই। সো 3টা প্যাটার্ন কি কি? একটা আমরা বলি লিমিটেড কিউটেনিয়াস, একটা হলো লিমিটেড কিউটেনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস, সিস্টেমিক স্ক্লেরোসিস। আর একটা কন্ডিশন হচ্ছে আমরা বলি ডিফিউজ কিউটেনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস, ডিফিউজ কিউটেনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস। আর একটা কন্ডিশনকে আমরা বলি স্ক্লেরোডার্মা, আর একটা কন্ডিশন হচ্ছে আমাদের স্ক্লেরোডার্মা। সো কোনটার মধ্যে পার্থক্য কী এবং কোনটা আসলে কী ইন্ডিকেট করে? সো যখন আমরা বলি লিমিটেড কিউটিনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস, আসলে আমরা সেখানে যেটা বোঝাই, সেখানে যে পেশেন্টের এখানে ইনভলভমেন্ট দেখা যাচ্ছে যে ডিস্টাল পার্ট, হ্যাঁ, অফ দ্য লিমস, তাই আর্মস, লিমস, এগুলোর ডিস্টাল পার্ট ইনভলভমেন্ট হয়। তাহলে আমরা এখানে দেখি ডিস্টাল পার্ট অফ দ্য লিমস, এটা ইনভলভমেন্ট হয় এবং ফেসিয়াল ইনভলভমেন্টও থাকে। তাহলে ফেস ইনভলভমেন্ট থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের লিমিটেড কিউটিনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস। এর বাইরে কি আছে? ডিফিউজ কিউটিনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস। যখন আমরা বলি যে ডিফিউজ কিউটিনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস, সেখানে পেশেন্টের প্রেজেন্টেশন কি থাকে? এখানে আমরা দেখি পেশেন্টের ট্রাঙ্ক ইনভলভমেন্ট হয় এবং প্রক্সিমাল পার্ট অফ দ্য লিমস ইনভলভমেন্ট হয়। তাহলে প্রক্সিমাল পার্ট অফ দ্য লিম্ব অ্যান্ড ট্রাঙ্ক, এই জায়গাগুলোতে আমরা আসলে দেখি যে তার এই স্কিন টাইটেনিং, এই চেঞ্জেসগুলো আরও ভালো বোঝা যায়। তাহলে যেটা লিমিটেড কিউটিনিয়াস, সেখানে আমরা কি দেখছি? ডিস্টাল পার্ট অফ দ্য লিম্ব অ্যান্ড ফেস। আর ডিফিউজ কিউটিনিয়াসে আমরা দেখি ট্রাঙ্ক অ্যান্ড প্রক্সিমাল লিম্ব। এর বাইরে স্ক্লেরোডার্মা আছে। স্ক্লেরোডার্মার বৈশিষ্ট্য হচ্ছে শুধুমাত্র স্কিন ইনভলভমেন্ট হয়, ইন্টারনাল অর্গান ইনভলভড হয় না। যেখানে লিমিটেড কিউটিনিয়াস বা ডিফিউজ কিউটিনিয়াস যে সিস্টেমিক স্ক্লেরোসিস আছে, সেখানে কিন্তু আমরা ইন্টারনাল অর্গান ইনভলভমেন্ট হতে দেখি। যেমন ফর এক্সাম্পল লিমিটেড কিউটিনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস, এটা নিয়ে একটু বলি। তাহলে লিমিটেড
কিউটিনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস। তাহলে লিমিটেড কিউটিনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস যেটা, সেইখানে আমরা কি দেখি? এখানে আমরা দেখি এই সকল পেশেন্টের পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে খুব বেশি। সো দেয়ার ইজ হাই রিস্ক অফ ডেভেলপিং পালমোনারি হাইপারটেনশন, এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে লিমিটেড কিউটিনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস, এইখানে পেশেন্টের একটা, আমরা এটাকে সাব ডিভিশন বলতে পারি বা একটা টাইপ বলতে পারি, ক্রেস্ট সিনড্রোম। একটা হচ্ছে ক্রেস্ট সিনড্রোম। সো ক্রেস্ট সিনড্রোম নিয়ে অনেক পেশেন্ট আসতে পারে। সো এখানে ক্রেস্ট সিনড্রোম মানে কি? সি ইন্ডিকেটস ক্যালসিনোসিস, তাহলে এখানে ক্যালসিনোসিস থাকবে। আমরা যদি আর্মস, এই হাত দিকে তাকাই তাহলে ক্যালসিনোসিসটা বোঝা যায়। আর তাহলে একটা হচ্ছে আমাদের ক্যালসিনোসিস। ফর আর আমরা বলি রাইনোডস ফেনোমেনন। রাইনোডস ফেনোমেনা অ্যাকচুয়ালি অনেক পেশেন্টের ক্ষেত্রে আর্লি যে সিমটমটা অ্যারাইজ করে সেটা হচ্ছে রাইনোডস ফেনোমেনা, যে এক্সপোজার টু কোল্ড ডিস্টাল পার্ট অফ দ্য ফিঙ্গার একটু ব্লুইশ ডিসকালারেশন হয়ে যায়। ই ফর ইসোফেজিয়াল ডিসমোটিলিটি। ইসোফেজিয়াল ডিসমোটিলিটি, এবং এটার জন্য পেশেন্টের ডিসপেপসিয়া, ডিসফ্যাজিয়া এগুলা হইতে পারে। এস ইন্ডিকেটস ফর স্ক্লেরোডাক্টাইলি। স্ক্লেরোডাক্টাইলি, তাহলে এখানে পেশেন্টের হাত, স্কিন আসলে এত মানে ফাইব্রোসিস হয়ে যায়, এত টাইটেনিং হয়ে যায়, হাত পা একদম এরকম এরকম হয়ে যায়। স্ক্লেরোডাক্টাইলি আমরা আসলে দেখি, স্ক্লেরোসিস হয়ে স্ক্লেরোডাক্টাইলি আমরা হইতে দেখি। তাহলে ক্রেস্ট, আর একটা বাকি থাকে আমাদের টি। সো টি ইন্ডিকেটস ফর টেলাঞ্জিএক্টাসিয়া। টি ইন্ডিকেটস ফর টেলাঞ্জিএক্টাসিয়া। টেলাঞ্জিএক্টাসিয়া, সো টেলাঞ্জিএক্টাসিয়া আমরা পেতে পারি। তাহলে লিমিটেড কিউটিনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস, তাহলে এখানে আমরা স্কিন ইনভলভ হতে দেখছি, আমরা পেশেন্টের ব্লাড ভেসেল ইনভলভমেন্ট হইতে দেখতেছি, পেশেন্টের এখানে আমরা গাট ইসোফেগাস ইনভলভমেন্ট হইতে দেখতেছি। তাহলে এখানে কিন্তু আসলে শুধুমাত্র স্কিন একমাত্র না, এখানে কিন্তু স্কিন অ্যান্ড ইন্টারনাল অর্গান ইনভলভমেন্ট হচ্ছে। এবং যেটা বললাম যে এই পেশেন্টের একটা কমন ম্যানিফেস্টেশন হচ্ছে তাদের পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে। রিস্ক অফ পালমোনারি হাইপারটেনশন ডেভেলপমেন্ট ইজ ভেরি হাই ইন দিস পেশেন্ট। সো এটা আমাদের আসলে আমরা থাকতে পারি। এখন কোনো একটা পেশেন্টের যদি লিমিটেড কিউটিনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস থাকে, সেইখানে পেশেন্টের একটা পার্টিকুলার অটো অ্যান্টিবডি সেখানে আমরা খুব ফ্রিকুয়েন্টলি পজিটিভ পাই। সেটা কি? অ্যান্টি সেন্ট্রোমিয়ার অ্যান্টিবডি। অ্যান্টি সেন্ট্রোমিয়ার অ্যান্টিবডি। এবং অ্যাকচুয়ালি এখান থেকে প্রশ্ন আসে, এফসিপিএস পার্ট 1 পরীক্ষাতেও সেম কোশ্চেন আসে, মানে একাধিকবার আসছে। এবং এমআরসি পার্ট 1, এমআরসি পার্ট 2 পরীক্ষাতেও কোশ্চেন আসে। হয়তো বা পেশেন্টের ক্রেস্ট সিনড্রোমের ক্লিনিক্যাল ফাইন্ডিংস দেওয়া থাকবে, বলবে যে এখানে কোন অটো অ্যান্টিবডি প্রেজেন্ট থাকবে, অথবা বলবে যে পেশেন্টের অটো অ্যান্টিবডি অ্যান্টিসেন্ট্রোমিয়ার অ্যান্টিবডি পাইছি, কোন কোন প্রেজেন্টেশন থাকতে পারে, যে কোনোভাবেই কোশ্চেন আসতে পারে। বাট এই কোন অটো অ্যান্টিবডি প্রেজেন্ট ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আসে। তাহলে অ্যান্টিসেন্ট্রোমিয়ার অ্যান্টিবডি এখানে পজিটিভ। একটা জিনিস বলি, যতগুলো পেশেন্টের সিস্টেমিক স্ক্লেরোসিস আছে সেটা যেই টাইপেরই হোক না কেন, সেটা লিমিটেড কিউটিনিয়াস হোক বা ডিফিউজ কিউটিনিয়াস হোক বা স্ক্লেরোডার্মা হোক, মোটা দাগে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি মেজরিটি জায়গাতেই পজিটিভ পাবো। 90% বা মোর দ্যান 90% টাইম এএনএ পজিটিভ হবে। বাট এই যে ডিফারেন্ট আমি ভ্যারাইটিসগুলো বলতেছি, সেইখানে শুধুমাত্র নির্দিষ্ট ভ্যারাইটিতে নির্দিষ্ট অটো অ্যান্টিবডি পাওয়া যায়। যেমন লিমিটেড কিউটিনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস, সেখানে পজিটিভ থাকবে হচ্ছে অ্যান্টি সেন্ট্রোমিয়ার অ্যান্টিবডি, অন্য কিছু না। এখানে আমাদের আরও অনেক আছে, যেমন অ্যান্টি SCL70 অ্যান্টিবডি, তারপরে আমাদের আরও অ্যান্টি RNA পলিমারেজ 3 অ্যান্টিবডির কথা বলি, এগুলো এখানে থাকবে না, এখানে শুধু এটাই পাবো। এবং এখানকার কমপ্লিকেশনগুলো কী থাকবে, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে পালমোনারি হাইপারটেনশন হওয়ার রিস্ক আছে, ক্রেস্ট সিনড্রোম। হ্যাঁ, তাহলে ক্রেস্ট সিনড্রোম কিন্তু আসলে একটা পেশেন্টের যদি ক্রেস্ট সিনড্রোমের সিনারিও থাকে, এটাও কিন্তু আসলে লিমিটেড কিউটিনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিসেরই একটা প্রেজেন্টেশন বলা যেতে পারে। সো ওটার মধ্যেই আসলে এটাকে আমরা ফালাবো। তাহলে এই জিনিসগুলো থাকতে পারে। আরেকটা পয়েন্ট কি ছিল, ডিফিউজ কিউটিনাস সিস্টেমিক স্ক্লেরোসিস। তাহলে যেটা ডিফিউজ কিউটিনাস সিস্টেমিক স্ক্লেরোসিস, এখানে পেশেন্টের প্রেজেন্টেশন হচ্ছে পেশেন্টের ট্রাঙ্ক এবং প্রক্সিমাল পার্ট অফ দ্য লিমস ইনভলভমেন্ট হবে। যেখানে আমাদের লিমিটেড কিউটিনাস আমরা ডিস্টাল পার্ট ইনভলভমেন্ট পাচ্ছিলাম, কিন্তু ডিফিউজ কিউটিনাসে এসে ট্রাঙ্ক অ্যান্ড প্রক্সিমাল পার্ট অফ দ্য লিমস এখানে ইনভলভমেন্ট হয়। ট্রাঙ্ক
অ্যান্ড প্রক্সিমাল পার্ট অফ দ্য লিম্ব। এর পাশাপাশি এখানে আমরা পেশেন্টের আইএলডি ফ্রিকুয়েন্টলি দেখি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, বা এটাকে এখন ডিপিএলডিও বলা হয়। তাহলে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বা আইএলডি সেটাকে আমরা এখানে পাচ্ছি। সো ফ্রিকুয়েন্টলি এটা পাই। এর পাশাপাশি আর কি কি ইনভলভমেন্ট হইতে পারে অর্গান? রেনাল। আমরা এখানে পেশেন্টের ক্ষেত্রে দেখি যে একদিকে পেশেন্টের হাইপারটেনশন ডেভেলপ করে, এটা যেমন আছে। সেকেন্ড হচ্ছে পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখি স্ক্লেরোডার্মা রেনাল ক্রাইসিস ডেভেলপ করতে পারে। তাহলে একটা পার্টিকুলার কন্ডিশন আছে, নাম কি? স্ক্লেরোডার্মা রেনাল ক্রাইসিস। স্ক্লেরোডার্মা রেনাল ক্রাইসিস। সো স্ক্লেরোডার্মা রেনাল ক্রাইসিসটা খুব ইম্পর্ট্যান্ট। পেশেন্টের দেখা যাচ্ছে সিস্টেমিক স্ক্লেরোসিস ডিফিউজ কিউটিনাস টাইপ যেটা, সেখানে স্ক্লেরোডার্মা রেনাল ক্রাইসিস একটা ক্যাটাস্ট্রফিক ফেনোমেনা, এবং এই ব্যাপারটা পটেনশিয়েট হয় বা অ্যাগ্রেভেট করে বা প্রিডিসপোজ করে যদি পেশেন্টকে স্টেরয়েড দেওয়া হয়। তাহলে একটা পেশেন্ট স্ক্লেরোডার্মা রেনাল ক্রাইসিস কখন হচ্ছে? যদি পেশেন্টকে স্টেরয়েড দেওয়া হয়, ওই মোমেন্টে পেশেন্টের এটা হয়। এবং এই যে পেশেন্টের হাইপারটেনশন থাকে, এখানে পেশেন্টের জন্য আসলে ভালো ড্রাগ কোনটা, তাকে কোনটা দেওয়া উচিত? উত্তর হচ্ছে এসিই ইনহিবিটর। এই সকল পেশেন্টের ক্ষেত্রে এই যে হাইপারটেনশন থাকে, হাইপারটেনশন ম্যানেজমেন্টের জন্য আমরা এসি ইনহিবিটর দিব। এবং এখানে পেশেন্টের স্টেরয়েড পাইলে তার স্ক্লেরোডার্মা রেনাল ক্রাইসিস হইতে পারে, তখন পেশেন্টের মানে এটা একটা ক্যাটাস্ট্রফিক ফেনোমেনা ডেভেলপ করে। যখন স্ক্লেরোডার্মা রেনাল ক্রাইসিস ডেভেলপ করে, ওই মোমেন্টে পেশেন্টের একটা একেআই হইতে পারে, ওই মোমেন্টে পেশেন্টের একেআই হইতে পারে, পেশেন্ট ওখান থেকে মারাও যাইতে পারে। সো এইটা একটা সিনারিও আমাদের জন্য। তাহলে স্ক্লেরোডার্মা রেনাল ক্রাইসিস, যদি একটা পেশেন্টের স্ক্লেরোডার্মা রেনাল ক্রাইসিস আসলে ডেভেলপ করে, সেখানে আমাদের আরও কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা কি? স্ক্লেরোডার্মা রেনাল ক্রাইসিস যদি ডেভেলপ করে, সেখানে পেশেন্টের আমরা একটা অটো অ্যান্টিবডি প্রেজেন্ট পাই। এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যান্টি আরএনএ পলিমারেজ 3, অ্যান্টি আরএনএ পলিমারেজ 3, এই ব্যাপারটা পজিটিভ থাকে। তাহলে যাদের ক্ষেত্রে আমরা অ্যান্টি আরএনএ পলিমারেজ 3 পাই, তাদের ক্ষেত্রে স্ক্লেরোডার্মা রেনাল ক্রাইসিস ডেভেলপ করার রিস্ক সবচেয়ে বেশি, বা ভাইস ভার্সাও বলা যায় যে স্ক্লেরোডার্মা রেনাল ক্রাইসিস যাদের পাচ্ছি, তাদের ক্ষেত্রে আমরা এই অটো অ্যান্টিবডিটা আসলে প্রেজেন্ট পাই। সো এটা আমাদের একটা কনসার্ন। এবং পরীক্ষায় ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আসে, কোন জিনিস এটাকে পটেনশিয়েট করে বা খারাপ করে দেয়? উত্তর হচ্ছে প্রেডনিসোলোন বা স্টেরয়েড। স্টেরয়েড দিলে পেশেন্ট অবস্থা খারাপ হয়ে যায়। পেশেন্টের ম্যানেজমেন্ট আমরা কোনটা সাজেস্ট করব? হাইপারটেনশন ম্যানেজমেন্টের জন্য আমরা এখানে এসি ইনহিবিটরকে আমরা আসলে এখানে চুজ করতে চাই। তাহলে আমাদের এই সকল পেশেন্টের ক্ষেত্রে স্ক্লেরোডার্মা রেনাল ক্রাইসিস হতে পারে, এটা রেনাল ইম্পেয়ারমেন্ট, তাই না? এর বাইরে আমরা কি বলেছি? রেসপিরেটরি। রেসপিরেটরিতে পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখি আইএলডি বা ডিপিএলডি ডেভেলপ হয়, তাই না? ওয়ান কাইন্ড অফ রেস্ট্রিকটিভ টাইপ অফ লাং ডিজিজ। তাহলে পেশেন্টের ক্ষেত্রে আমরা আর কি দেখি? লাং, এখান থেকে আমরা দেখি আইএলডি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, বা এটাকে ডিপিএলডিও বলা যেতে পারে। তাহলে ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ, যেটা আসলে ওয়ান কাইন্ড অফ রেস্ট্রিকটিভ টাইপ অফ লাং ডিজিজ। রেস্ট্রিকটিভ টাইপ অফ লাং ডিজিজ। এখন একটা পেশেন্টের আইএলডি যদি ডেভেলপ করে, সেটাকে আমরা আসলে কীভাবে বুঝি? ক্লিনিক্যালি। সো ক্লিনিক্যালি বোঝার উপায় হচ্ছে, এই সকল পেশেন্টের ক্ষেত্রে আমরা যদি আসলে অসকালটেশন করি, অসকালটেশন করলে অ্যাট দ্য বেস অফ দ্য লাং, সেইখানে আমরা একটা ফাইন ইন্সপাইরেটরি ক্রেপিটেশন পাই। এবং এই যে ফাইন ইন্সপাইরেটরি ক্রেপিটেশন, এটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ইন্সপাইরেশন ভালো শোনা যায়। তাহলে ফাইন এন্ড ইন্সপাইরেটরি ক্রেপিটেশন, এটা কি লিখলাম? ক্রেপিটেশন, ফাইন এন্ড ইন্সপাইরেটরি ক্রেপিটেশনটা আসলে আমরা পাই, যেটা আমাদের আরও ক্লিয়ারলি বোঝা যায় বাই ব্যাজাল, বোথ সাইডেই ব্যাজাল পার্ট অফ দ্য লাংসে ভালো শোনা যায়। তাহলে এইটা আমাদের একটা ফাইন্ডিংস। অনেক সময় সিনারিওতে বলে দিবে একটা পেশেন্টের এরকম ফাইন্ডিংস পাইছি, পেশেন্টের ব্লাড প্রেশার বেশি, কি হতে পারে? হয়তো বা আয়নার্সের কথা থাকবে, সেরকম ক্লিনিক্যাল ফাইন্ডিংস থেকেও প্রশ্ন আসতে পারে। তাহলে এইটা গেল একটা। আচ্ছা, এখন কোনো একটা পেশেন্ট যদি ডিফিউজ কিউটিনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস যদি আসলেই থাকে, এই সকল পেশেন্টের ক্ষেত্রে কোন অটো অ্যান্টিবডিটা আসলে মেইনলি প্রেজেন্ট থাকে? এখানে প্রেজেন্ট থাকে হচ্ছে আমাদের অ্যান্টি SCL70 অ্যান্টিবডি, এটা একটা নাম আছে, অ্যান্টিটপো আইসোমারেজ অ্যান্টিবডি, সেটার কথাও বলা যেতে পারে অ্যান্টিটপো আইসোমারেজ অ্যান্টিবডি বা অ্যান্টি SCL70 অ্যান্টিবডি, যে কোনোভাবে পরীক্ষা আসতে পারে। FCPS পার্ট 1, MRCP পার্ট 1, এই দুইটা পরীক্ষাতে
কোথায় কোন অ্যান্টিবডি প্রেজেন্ট ফ্রিকুয়েন্টলি কোশ্চেন করে, এটা রীতিমতো একটা অবসেশন, বারবার একই টাইপের কোশ্চেন আসে। তাহলে এটা আমাদেরকে একটু মাথায় জানতে হবে। তাহলে একটা পেশেন্টের এর বাইরে আর একটা কন্ডিশন থাকতে পারে স্ক্লেরোডাকটাইলি, সেইখানে স্ক্লেরোডার্মা, আর একটা ফিচার হইতে পারে স্ক্লেরোডার্মা। এখানে শুধুমাত্র পেশেন্টের স্কিন ইনভলভমেন্ট, অর্গান ইনভলভমেন্ট নাই। স্কিনের এখানে আমি হয়তোবা রাইনর্স ফেনোমেনন পাবো, সেখানে হয়তোবা আমি স্ক্লেরোসিস পাবো, তাই না, স্ক্লেরোডাকটাইলি পাবো, রাইনাইটস পাবো, এইগুলাই, বা স্কিন থিকেনিং, ফাইব্রোসিস, এগুলো পাওয়া যাবে, কিন্তু অর্গান ইনভলভমেন্ট আমরা পাবো না। তাহলে সেটা হচ্ছে স্ক্লেরোডার্মা। তাহলে এই হচ্ছে মোটা দাগে আমাদের টাইপসগুলো। বাট ওভারঅল কোনো একটা পেশেন্টের যদি সিস্টেমিক স্ক্লেরোসিস থাকে, ওভারঅল পেশেন্টের ক্লিনিক্যাল ফাইন্ডিংস কী কী তাহলে আমরা পাইতে পারি। তাহলে আমরা ওয়ান বাই ওয়ান আসি। তাহলে আমরা পেশেন্টের রাইনাউটস পাবো, রেইনাউটস ফেনোমেনন। এর পাশাপাশি আমরা পেশেন্টের কী কী পাইতে পারি অ্যাপার্ট ফ্রম রেইনাউটস ফেনোমেনন। তাহলে পেশেন্ট এখানে আমরা স্ক্লেরোডাকটাইলি এটা পাইতে পারি। তারপরে পেশেন্টের আমরা কি পাচ্ছি, মাউথ মাইক্রোস্টোমিয়া। আচ্ছা, মাইক্রোস্টোমিয়া কী জিনিস, তাদের আসলে স্কিন এত বেশি টাইটেনিং হয় ফেস যখন ইনভলভ হয়, বিশেষ করে ফেস ইনভলভমেন্ট তো আসলে লিমিটেড কিউটিনেস আমরা বেশি দেখি। সো মুখটা আস্তে আস্তে ছোটো হয়ে থাকে, লাইক আমাদের মুখ আমরা বড় করতে পারি, এই ধরনের পেশেন্টের মুখ এত টাইটেনিং হয়ে থাকে, মুখটা ছোট হয়ে থাকে, ফিশ ফেস অনেক সময় বলা হয়, অনেক সময় আমরা বলি ফিশ ফেস, হ্যাঁ। তাহলে মুখটা অনেক ছোট হয়ে থাকে, সো মাইক্রোস্টোমিয়া, মুখের ছিদ্রটা সে খুব বড় করতে পারে না। সো এটাও তার একটা ফিডিং ডিফিকাল্টির কারণ, সে খাইতে পারে কম, এমনিতেই তার ম্যাল অ্যাবজর্পশন থাকে, সে খাইতেও পারে কম। তাহলে মাইক্রোস্টোমিয়া একটা প্রমিনেন্ট ফিচার। এর পাশাপাশি টেলাঞ্জিওক্টাশিয়া তো পাওয়াই যায়। টেলাঞ্জিওক্টাশিয়া এটা আমরা হয়তো বা স্কিন বা মিউকাস মেমব্রেনে আমরা হয়তো বা পাইতে পারি, এটা একটা হইতে পারে। আচ্ছা, তারপরে আর কি কি প্রেজেন্টেশন এখানে পেশেন্টের থাকে, কমন যেটা এই সকল পেশেন্টের জার্ড নিয়ে অনেকে আসে, অনেক পেশেন্টের এখানে ম্যাল অ্যাবজর্পশন থাকে। অ্যাকচুয়ালি এর পাশে আরেকটা হচ্ছে স্মল বাওয়েল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ সিনড্রোম। তাহলে এই গাট প্রবলেমের এই ইস্যুগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। জার্ড নিয়ে অনেক পেশেন্ট আসে, ম্যাল অ্যাবজর্পশন অনেক পেশেন্ট থাকে, এবং ম্যাল অ্যাবজর্পশনের কারণে অনেক পেশেন্টের ওয়েট লস হইতে পারে। তাহলে ম্যাল অ্যাবজর্পশনের কারণে অনেক পেশেন্টের ওয়েট লস হইতে পারে। এর বাইরে স্মল বাওয়েল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ সিনড্রোম খুব ফ্রিকুয়েন্টলি এগুলো পেশেন্টের তাহলে হইতে পারে। তাহলে পেশেন্টের আমরা ডিসফ্যাজিয়া, ওয়েট লস, এইগুলো আমরা পাই। এবং অনেক পেশেন্টের ডায়রিয়াও থাকতে পারে, যে ক্রনিক ডায়রিয়া নিয়েও সে পেশেন্ট আসতে পারে। আসলে ডায়রিয়ার কারণ হচ্ছে স্মল বাওয়েল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ থেকেই তার আসলে ডায়রিয়াটা ফ্রিকুয়েন্টলি হয়। তাহলে পেশেন্টের এই ইস্যুগুলো পাবো। এর বাইরে আমরা বলেছি পেশেন্টের রেসপিরেটরি ডিফিকাল্টিস ডেভেলপ করতে পারে, তাই না, পেশেন্টের আইএলডি হতে পারে বা পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। সো যদি একটা পেশেন্টের সাপোজ পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে বা আইএলডি ডেভেলপ করে, এই পেশেন্টের কিন্তু শর্টনেস অফ ব্রেথ, তাহলে ডিজনিয়া থাকবে, এবং এটা এক্সারশনাল পিরিয়ডে আরও বেশি পাওয়া যাবে। তাহলে এক্সারশনাল ডিজনিয়া হইতে পারে, রেসপিরেটরি ডিফিকাল্টি হইতে পারে। অনেক পেশেন্টের ক্ষেত্রে আমরা 6 মিনিট ওয়াক টেস্ট করতে বলি, আমরা দেখি যে কী অবস্থা, 6 মিনিট ওয়াক টেস্ট অনেক পেশেন্টের ক্ষেত্রে করা হয়। তাহলে রেসপিরেটরি মানে ইগুলো পাবো। কার্ডিয়াক কি ইনভলভমেন্ট হইতে পারে। সো কার্ডিয়াক ইনভলভমেন্টের ক্ষেত্রে আমরা আসলে রেস্ট্রিকটিভ টাইপ অফ কার্ডিওমায়োপ্যাথি পাইতে পারি। তাহলে কি পাইতে পারি, রেস্ট্রিকটিভ টাইপ অফ কার্ডিওমায়োপ্যাথি। তাহলে আমরা হার্ট, লাং, জিআইটি এগুলো মোটা দাগে বললাম, মোটা দাগে এইগুলো নিয়ে আসে। অনেক পেশেন্টের ক্যালসিনোসিস হয়, বলছি আমরা অলরেডি। ইভেন অনেক পেশেন্টের ডিজিটাল আলসার পর্যন্ত থাকতে পারে। সামটাইমস এত হার্ডেনিং হয়, পরে ওখানে দেখা যাচ্ছে অনেক জায়গায় স্কিনের এখানে আলসার ফর্মেশন পর্যন্ত হয়ে যায়। সো বেসিক্যালি পেশেন্টের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন আমরা এইগুলোর উপর বেস করেই আসলে পেয়ে থাকি। সিস্টেমিক স্ক্লেরোসিসের ক্ষেত্রে তাহলে আমাদের ইনভেস্টিগেশনের প্রোফাইলিং কী হবে, তাহলে ইনভেস্টিগেশন এখানে আমরা মোটা দাগে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি মোর দ্যান 90% টাইম আসলে পজিটিভ পাচ্ছি। আর এর বাইরে আমরা 3টে অ্যান্টিবডি আসলে চেক করতে চাই, তাই না। একটা হচ্ছে অ্যান্টি সেন্ট্রোমিয়ার অ্যান্টিবডি, যেটা লিমিটেড কিউটিনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিসে পাবো। একটা হচ্ছে অ্যান্টি SCL70 অ্যান্টিবডি, যেটা আমরা ডিফিউজ কিউটিনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিসে পাবো। আর একটা আমরা বললাম
অ্যান্টি আরএনএ পলিমারেজ 3, অ্যান্টি আরএনএ পলিমারেজ 3, এটা আমরা আসলে স্ক্লেরোডার্মা রেনাল ক্রাইসিস যেখানে, সেখানে এটাকে আসলে পজিটিভ পাই। তাহলে এই জিনিসগুলোকে আমরা আসলে দেখব। আর এনএ তো বললাম যে প্রায় ইয়ের থেকে পজিটিভ। আর এর বাইরে আর কোনো পেশেন্টের ইনভেস্টিগেশন আমরা করবো কিনা সেটা হচ্ছে পেশেন্টের কমপ্লিকেশন অনুযায়ী। যেমন সাপোজ ফর এক্সাম্পল একটা পেশেন্টের রেসপিরেটরি ডিফিকাল্টিস ডেভেলপ করছে, তো সেইখানে তো আমি পেশেন্টের একটা লাং ফাংশন টেস্ট করতে পারি, স্পাইরোমেট্রি করে দেখতে পারি। সো ওইগুলা তো ওই অনুযায়ী, বা পেশেন্টের একটা ইকোকার্ডিওগ্রাম আমরা করতে পারি, পেশেন্টের কার্ডিয়াক কোনো ইস্যু থাকলে সেইখানে ওটা করতে পারি, পেশেন্টের একটা আপার জি এন্ডোস্কোপি করতে পারি যদি পেশেন্টের জার্জ থাকে। সো এইগুলো আসলে ডিপেন্ড করতেছে পেশেন্টের কমপ্লিকেশন অনুযায়ী। এবার আসি ম্যানেজমেন্ট। সো ম্যানেজমেন্টে প্রথম কথা, এখানে আসলে পেশেন্টের যত ম্যানেজমেন্ট, মোটা দাগে সাপোর্টিভ ম্যানেজমেন্ট। তাহলে এখানে কিছু ম্যানেজমেন্টের ব্যাপারে একটু জেনে থাকা ভালো। তাহলে একটা হচ্ছে পেশেন্টের রাইনার্স ফেনোমেনা থাকে। সো রাইনার্স ফেনোমেনার জন্য আমরা চাইলে পেশেন্টকে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে পারি, নিফেডিপিন দেওয়া যায়। অনেক পেশেন্টের পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে। পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করলে বেসিক পালমোনারি হাইপারটেনশন আমরা যে ম্যানেজমেন্ট দিই সেটাই, আমরা হয়তো সিলডেনাফিল দিব, অথবা অ্যাম্ব্রিসান্টান, বোসান্টান সেগুলোও দিতে পারি, তাই না? তাহলে অ্যাব্রিসেন্টান, বোসান্টান এগুলো আমরা কনসিডার করতে পারি। হ্যাঁ, এন্ডোথেলিন 1 অ্যান্টাগনিস্ট হিসেবে এগুলোকে আমরা ইউজ করতে পারি। তাহলে এটা হচ্ছে পালমোনারি হাইপারটেনশন যদি থাকে সেখানে আমরা দিচ্ছি। এর বাইরে আমরা আর কি করতে পারি? এর বাইরে যদি পেশেন্টের হাইপারটেনশন ডেভেলপ করে সেইখানে আমরা এসি ইনহিবিটর দিব। এবং মাথায় রাখবো, স্টেরয়েড দিলে পেশেন্টের স্ক্লেরোডার্মা রেনাল ক্রাইসিস আরও খারাপ হয়ে যেতে পারে, বা ওটা মানে অ্যাগ্রেভেট করতে পারে, বা সিমটমটা তখন মানে আসতে পারে। তাহলে এটা আমরা মাথায় রাখবো। তাহলে এই জিনিসগুলো আমরা এখানে পেশেন্টকে দিতে পারি। আর এর বাইরে পেশেন্টের সাপোজ জার্ড আসছে, সেইখানে আমরা পিপিআই দিব, প্রোটন পাম্প ইনহিবিটর দিব, স্বাভাবিক। সো এইগুলো আমরা দিচ্ছি। এর বাইরে পেশেন্টের যেহেতু এটা একটা অটো ইমিউন কন্ডিশন, তাহলে ইমিউন সাপ্রেসিভ এজেন্ট আমরা দিব কিনা? উত্তর হচ্ছে অবশ্যই ইমিউন সাপ্রেসিভ এজেন্ট আমরা দিব। ইমিউন সাপ্রেসিভ এজেন্ট আমাদের কী কী অপশন আছে? এখন এখানে যদি এমন হয় পেশেন্টের স্কিন ইনভলভমেন্ট আছে, পেশেন্টের স্কিন ইনভলভমেন্ট আমরা দেখতে পাই, তাহলে আমাদের কনসিডারেশন হইতে পারে একটা হচ্ছে মেথোট্রেক্সেট, এটা আমরা কনসিডার করি। মাইক্রোফেনোলেট মোফেটিল, এটাও আমরা কনসিডার করি। যদি পেশেন্টের লাং ইনভলভমেন্ট থাকে সেখানে আমরা মাইক্রোফেনোলেট মোফেটিল কনসিডার করি। এর বাইরে সাইক্লোফসফামাইড দিলে পেশেন্টের আবার একটু মাথায় রাখতে হবে যে পেশেন্টের এটা রিপ্রোডাক্টিভ প্রবলেম করে। সো কাউন্সিলিং করে রাখা জরুরি, বা পেশেন্টের বয়সটা একটু দেখতে হবে। এবং অ্যাডিকুয়েট হাইড্রেশন ইজ অলসো ইম্পর্ট্যান্ট, কারণ হিমোরেজিক সিস্টাইটিস হতে পারে, মায়ালো সাপ্রেশন হইতে পারে। তাহলে ওইগুলোকে আমরা একটু মাথায় রাখবো। তাহলে সাইক্লোফসফামাইড আমরা এখানে কনসিডার করতে পারি। তাহলে মেথোট্রেক্সেট, মাইক্রোফেনোলেট মোফেটিল, সাইক্লোফসফামাইড মোটা দাগে ইমিউন সাপ্রেসিভ এজেন্ট হিসেবে এইগুলোকেই আসলে আমরা ইউজ করি এখানে। তাহলে সিস্টেমিক স্ক্লেরোসিসের পেশেন্টে আমরা এই জিনিসগুলো দেখতে পারি। ওভারঅল সিস্টেমিক স্ক্লেরোসিসের আসলে প্রগনোসিস আসলে ভালো না। সো এটা একটা ইস্যু, প্রগনোসিস নট দ্যাট গুড। অনেক সময় প্রশ্ন আসতে পারে, বাট প্রগনোসিস নট দ্যাট গুড, এটা হচ্ছে বেসিক কথা। তাহলে মোটা দাগে সিস্টেমিক স্ক্লেরোসিস থেকে আমাদের এমআরসি পার্ট 1 পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে এই থিওরির উপর বেস করেই আসলে মোস্ট অফ দ্য টাইম কোশ্চেন আসবে। হয়তোবা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করতে বলবে, অথবা ইনভেস্টিগেশনে কোন অ্যান্টিবডি পাচ্ছি সেটা থেকে প্রশ্ন আসতে পারে, বা এই কমপ্লিকেশনগুলো থেকে প্রশ্ন আসতে পারে, বা ম্যানেজমেন্ট থেকে প্রশ্ন আসতে পারে। ঘুরে ফিরে এইগুলো আমরা জাস্ট এটা মাথায় রাখবো কখন কোনটা প্রিফারেন্স হয়। স্কিন ইনভলভমেন্ট থাকলে মেথোট্রেক্সেটটা একটু বেশি প্রিফারেন্স হয়। লাং ইনভলভমেন্ট থাকলে মাইক্রোফেনোলেট মোফেটিল, সাইক্লোফসফামাইড এইগুলো আমরা একটু কনসিডার করি। বা রেনাল ইনভলভমেন্ট যদি থাকে সেখানেও আমরা সাইক্লোফসফামাইডটা কনসিডার করি। লাং এবং রেনাল এই দুইটা জায়গায় সাইক্লোফসফামাইড আমরা আসলে ইউজ করি। আর এর বাইরে আরও কিছু কমপ্লিকেশনের কথা বলা যেতে পারে। মাইক্রো অ্যানজিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া অনেক পেশেন্টে হইতে পারে। এরকম কিছু কমপ্লিকেশন থেকে ছোটোখাটো থাকতে পারে, ক্লু থাকতে পারে, থাকলে আমরা অ্যাড্রেস করে নিব। সো এই ছিল মোটামুটি সিস্টেমিক স্ক্লেরোসিস নিয়ে আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।